ও আচ্ছা আচ্ছা, ভুলও বলো না, তাহলে কি হবে, ধরো রান্না বান্না নিজের গায়ের উপর এসে পড়বে, নুডলস খেতে হবে, এটা আর কি, এটা বলা যাবে না, এটা হচ্ছে পার্সিয়াল রাখতে হবে। সিক্রেট। হ্যাঁ, আচ্ছা আসো আমরা আমাদের থার্ড এন্ড লাস্ট, সরি, ওকে, লাস্ট ইয়াতে জয়েন করব। আমি স্লাইড গুলো করে রাখছি, ওকে, এখানে হচ্ছে থার্ড এক্সেল নিয়ে কথাবার্তা বলবো। তোমরা অনেকে এক্সেলে কাজ শিখেছো, যতটুকু আমি জানি, যারা মোটামুটি ইন্টার পরীক্ষার পরে একটু চালু থাকে তারা কিন্তু এক্সেল নিয়ে পড়ালেখা করে বা কাজ করে, কাজ শিখে। কি সো আমাকে কি একটু বলতে পারবা কারা কারা এক্সেল নিয়ে জানো, একটু যদি আইডিয়াটা দাও। কারণ ধরো আমি এক্সেল নিয়েও যদি কোনো একটা গ্রুপ ক্রিয়েট করি তাহলে সেক্ষেত্রে মেন্টর সিলেক্ট করার ক্ষেত্রে আমার সুবিধা হবে। কেউ কেউ করেছো এক্সেল নিয়ে কাজ? হাসি এক্সেলের, ভাইয়া সত্যি কথা বলতে হ্যাঁ আমি করছি, কিন্তু আমার ল্যাপটপ না থাকায় আমি মানে আচ্ছা ভুলে প্র্যাকটিস যাচ্ছি করতে সব। পারো না, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, আমরা এখানে তো প্র্যাকটিসটা না একদম থাকায়। একদম মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে এখানে একদম ইনস এন্ড আউটস হবে, মানে এক্সেলের হচ্ছে ফার্স্টে আমরা আসলে যেটা শিখি সেটা হচ্ছে বেসিক। আমি তো বেসিক তো মোটামুটি যতটুকু পারি ক্লিয়ার করবই, এর পরেও অ্যাকাউন্টিং এর সাথে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর সাথে বা প্রফেশনাল জগতে এসে আমরা অ্যাকাউন্টিং এর সরি এক্সেলের কি কাজ করবো এই জিনিসগুলো সম্পর্ক শিখবো। আমি কি রেকর্ড অন করেছিলাম, রেকর্ডার? হ্যাঁ 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 ভাইয়া। করা হয়েছে। আমি ভাই এনআইটি আচ্ছা থেকে 3 মাসের কোর্সটা কমপ্লিট করছি, আচ্ছা কিন্তু আচ্ছা, মানে একটু চর্চার মধ্যে থাকলে আবার মনে আসবে আর কি, একটু ছুটে যাচ্ছে ও মাথা থেকে আস্তে আস্তে। ওকে ওকে, না এটা কোনো প্রবলেম না, এটা আসলে এক্সেল নাই কেন, সবকিছুই তুমি যেটাই শিখো হ্যাঁ, এটা যদি পাওয়ার পয়েন্ট চর্চাতে এটা না সেটা থাকে, সবই শেখা হয়েছে, চর্চা না বাট থাকলে ওগুলো সবকিছুই ভুলে যাওয়া, এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমাদের সাথে যে নতুন যে জয়েন করছে ভাই, তুমি কি এক্সেলে কোনো কোর্স করেছিলে কোনো সময়? অনুপ না, এই যে কি জানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেটা আছে আচ্ছা ওখানে অফিস ম্যানেজমেন্ট করেছিলাম, তো আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস না থাকাতে একটু স্লো আর কি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নাই, আমরা মানে এটা করে নিব, কভার করে নিব। ওকে, আমরা যদি এক্সেল নিয়ে কিছু কথাবার্তা বলি, সেটা হচ্ছে কি হাউ টু ইউজ এক্সেল ইন ফাইন্যান্স টেমপ্লেট। আচ্ছা, ফাইন্যান্স টেমপ্লেট মানে কি, এই বিষয়টা কিন্তু মানে এখানে একটা বিষয় রিভিল করার বিষয় আছে। আমরা যখন কোন একটা অফিসে জব করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে প্রথম প্রথম কিন্তু মানে খুব এমব্রেসিং সিচুয়েশনে পড়তে হয় আমাদেরকে এক্সেলে কাজ পারো যখন কোশ্চেনটা করো তখন, কারণ আমাদের আসলে যে এক্সেলটা আমরা শিখি অনেক ক্ষেত্রে সেটার সাথে অফিসিয়াল জবের সাথে মিল থাকে না। হ্যাঁ, সো আমরা যদি এখন, হ্যাঁ আপনি কি স্লাইড শেয়ার করতেছেন, স্ক্রিন শেয়ার করতেছেন? হ্যাঁ দেখা যাচ্ছে না? না না দাদা। দেখা যাচ্ছে না। ওকে ওকে, দেখা যাচ্ছে না কেন? ও স্যার আমার এখানে ওই করতেছে না আপনার স্ক্রিন শেয়ার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একজনের ক্ষেত্রে শোনা করলে সবার ক্ষেত্রে, তোমরা আমাকে এগুলো বারবার একটু দেখা ইনফর্ম যাচ্ছে, করবে। এখন দেখা যাচ্ছে। ওকে এখন হয়েছে। ওকে, সো আমি যেটা বলছি যে যখন আমরা জবে যাই তখন দেখা যায় কি জবে যে মানে যেই কোম্পানিতে জব করতে যাই ওখানে গিয়ে আসলে কাজগুলো একই, সব কাজেই মোটামুটি একটা সময়ের পরে একই মনে হবে তোমার, যখন তুমি অতটুকু পরিমাণে এক্সপার্ট হয়ে যাবা। এক্সেলের মধ্যে ফার্স্টে আমরা বেসিক যেটা বলতেছি বেসিক শিখি, তারপর ইন্টারমিডিয়েটে থাকি, তারপর অ্যাডভান্স থাকি, তারপর অ্যাডভান্সের উপরও প্রো অ্যাডভান্স আছে, ঠিক আছে? তো আমি ধরে নিলাম তুমি একদম প্রো অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে গেছো, সো তোমার কাছে আর কোনো কাজেই কঠিন মনে হবে না, এবং তুমি যেগুলো জানো হয়তো তোমার সিনিয়রও ওই কাজগুলো জানে না। যখন দেখা যায় যে সিনিয়র ওই কাজটা জানে না তখন কিন্তু আবার সমস্যা, তখন তোমাকে আবার কাজগুলোতে এঙ্গেজ করতে চায় না, মানে যেগুলো অফিসিয়াল মানে প্যাথেটি আর কি, যেখানে প্যাথেটিক সিচুয়েশন, মানে বসের সাথে ঝামেলা হওয়ার অনেক কারণ, অনেক সময় দেখা যায় যে বসের স্কিলের চেয়ে তোমার স্কিল বেশি হয়ে গেলে তোমাকে একটু অ্যাভয়েড করা শুরু করে, আবার দেখা যায় যে তুমি কাজটা করে দিচ্ছ কিন্তু বসের নাম দিয়ে কাজটা উপরে চালাই দিচ্ছে, মানে ভাই অনেক অনেক সমস্যা আছে। সো আমরা ওদিকে না যাই, অ্যাকচুয়ালি এক্সেলটা আমরা জানবো আমাদের ফাইন্যান্সিয়াল
কাজগুলো করার ক্ষেত্রে ফিনান্সিয়াল যে রিপোর্টগুলো কিভাবে আমরা এখানে প্রিপেয়ার করব, বা এটা আমাদের সাথে কিভাবে কাজের ক্ষেত্রে এটা আমাকে কিভাবে হেল্প করতেছে, ওই বিষয়টা আমরা এক্সেল থেকে জানবো। সেজন্য আমি এটাকে নাম দিয়েছি ফাইন্যান্স টেমপ্লেটের কিভাবে আমরা এক্সেলটাকে ইউজ করব। ওকে, স্লাইড দেখা যাচ্ছে না? আচ্ছা, তোমাদের মোবাইলে মনে হয় স্লাইড গুলো অনেক ছোট হয়ে যাচ্ছে না? সেজন্য ল্যাপটপ থেকে জয়েন করাটাই বেটার। এখানে কি কিছু পড়া যাচ্ছে? কিছু পড়তে পারতেছো তোমরা মোবাইল থেকে? মোটামুটি জুম করলে দেখা যাচ্ছে। জুম করলে একটু দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, ল্যাপটপে কিন্তু অনেক বিশাল একটা স্ক্রিনে দেখা যায়, সো এটা পড়তেও সহজ। আচ্ছা, আমি বলতেছি, জাস্ট আমি যখন এক্সেলে কাজ করব বা কাজ শেখার পরে আমি শুরু থেকে শুরু না করে আমি শেষ থেকে একটু করে তোমাদেরকে ফোকাস করেছি, কারণ আমরা আসলে কি শিখতে যাচ্ছি সেটা জানার জন্য। হ্যাঁ, আমরা যখন এক্সেলের কোর্সটা কমপ্লিট করব তখন আমাদের কাছে এরকম আমরা রিপোর্ট গুলো প্রিপেয়ার করতে পারবো, যেগুলো আমাদের কোম্পানিতে যে রিপোর্ট ম্যানেজমেন্ট রিপোর্ট বলো, ওই ম্যানেজমেন্ট রিপোর্টের ক্ষেত্রে যেটা এক্সেল থেকে প্রিপেয়ার করা হয় ওটা সম্পর্কে আমরা জানবো। তাহলে এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল, সেলস এন্ড ভলিউম অ্যানালাইসিস, অর্থাৎ প্রতিষ্ঠানে ধরো আমি যদি তাহরের মানে একটা গার্মেন্টস এর উদাহরণ দেই, ওদের কি পরিমাণ ম্যাটেরিয়াল, গার্মেন্টস এর উদাহরণ কেন দিচ্ছি, কারণ গার্মেন্টস হচ্ছে একটা বিগ প্রোডাকশন সেক্টর, যেখানের মধ্যে একদম দেখা যায় যে কি তুলা থেকে কাজ শুরু হয় অনেক গার্মেন্টসে। মানে তুলাটা পারচেস করে আনতেছে, তুলা থেকে সুতা বানাচ্ছে, সুতা থেকে কাপড় করতেছে, দেন কাপড়টার উপর ফেব্রিক, মানে কাপড়টাই ফেব্রিক, মানে এটার উপর কাজ করতেছে। সো একটা অনেক বড় একটা কর্মযোগ্য। আর আমরা অনেকটা লাকি যে আমাদের দেশের মধ্যেই মেইন সেক্টরটা হচ্ছে আরএমজি। সো এক্ষেত্রে ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর একটা রিপোর্ট অল টাইম তোমাকে আপডেট করতে হবে। এই যে বুককিপারের কাজগুলো কোথায়, এখানে কিন্তু বুককিপারের কাজ আছে, যে তোমার যে ম্যাটেরিয়াল পারচেজ করা হচ্ছে বা তোমার কাছে যে ম্যাটেরিয়ালটা আছে, হ্যাঁ, মানে তোমাদের ইংলিশ ওয়ার্ড গুলো একটু আনকমন বা অপরিচিত মনে হতে পারে, সেক্ষেত্রে আমাকে বলবা কোনো ইংলিশ কোনো ওয়ার্ড বললে তোমরা না বুঝলে, কারণ আমরা বাংলাতে যেহেতু পড়ালেখা করি, একটা মানে বিবিএ তে গিয়ে হয়তো আমাদের ইংলিশ পড়তে হয়। বিবিএ যারা পড়ে ফেলছো বা যারা আছো তাদের কাছে এগুলো আবার ফ্যামিলিয়ার ওয়ার্ড গুলো, বাট এসএসসি তে যারা আছো তারা বলবা যদি স্যার ওয়ার্ড আপনার গুলো কথা না মাঝে বুঝো। মধ্যে বাজে। এটা ভাই নেটের সমস্যা। নেটের সমস্যা। আচ্ছা দাদা, হ্যাঁ, আরএমজি মানে কি? রেডিমেড আরএমজিটা বলতে রেডিমেড গার্মেন্টস, মানে আরএমজি মানে হচ্ছে রেডিমেড গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টস সেক্টরটাকে আরএমজি সাইড বলে আর কি। হ্যাঁ, সো ডিরেক্ট ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে ম্যাটেরিয়াল, মানে যে কাঁচামাল দিয়ে আমার প্রোডাকশন চলে, আমার উৎপাদন যেটা দিয়ে হয়। সো আমরা যদি কোন একটা গার্মেন্টস কে চিন্তা করি, সেক্ষেত্রে ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমার কি বলতো, কাপড়, মানে যেখান থেকে আমি আমার প্রোডাক্টটাকে বানাবো। তারপর এটার সাথে এটার জন্য সুতা লাগলো, সুতা বোতাম লাগলো, এটা এগুলো হচ্ছে মানে কাঁচামাল, বাট কি বলা যায়, হ্যাঁ এগুলো ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর মধ্যেই পড়ে। সো আবার ধরো পলিটলি লাগলে এগুলো হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস, বা অনেক সময় এগুলো ওভারহেডও চলে যায়। এটা কোন পর্যায়ে গিয়ে পলিটা লাগতেছে সেটার উপর ডিফাইন করে যে এটা ডিরেক্ট ম্যাটেরিয়ালে পড়বে নাকি, ডিরেক্ট ম্যাটেরিয়ালে তো পড়েই না, বা আদার্স ম্যাটেরিয়ালে পড়বে নাকি ইনডিরেক্ট ম্যাটেরিয়ালে পড়বে। এগুলো যখন আমরা এই যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং নিয়ে কে জানি বলতে বলেছিল, হ্যাঁ, এই ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এ এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা করা হয়েছে। আমরা যেরকম ডেবিট ক্রেডিট নিয়ে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কে শিখি, ঠিক সেম এই ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এগুলো হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট। বুঝতে পারছি? অর্থাৎ আমাকে একটা প্রোডাকশনের মধ্যে অথবা কোন একটা সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে যে যে খরচগুলো যে যে খাতে করতে হচ্ছে, ওই খাতগুলোই হচ্ছে এখানের ডেবিট ক্রেডিট হিসেবে বিবেচিত হয়। একদম সহজভাবে বললে ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান কি, বিষয়টা হচ্ছে এটাই যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে সবসময় আমরা ম্যানেজমেন্ট রিলেটেড ওয়ার্ক গুলো নিয়ে অ্যাকাউন্টিং করে থাকি। কারো বুঝতে সমস্যা হচ্ছে? স্যার ওই ডেবিট ক্রেডিট হিসেবে বিবেচিত ওই জায়গাটা একটু আরেকবার আচ্ছা বলুন আচ্ছা তো। আচ্ছা আচ্ছা, মানে বলতে যাচ্ছি কি, ধরো আমরা যখন একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করি, হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমরা প্রথমে কি শিখি বলতো, আর একটা ট্রানজেকশনকে কিভাবে রেকর্ড করতে হবে, তাই না? অর্থাৎ ধরো আমরা পণ্য ক্রয় করলাম, যাবে কি বলি এটার, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, যদি ধারে ক্রয় করি তাহলে আমরা এখানে পাওনাদারকে রাখবো ক্রেডিটে, অথবা নগদে ক্রয় করলে নগদ চলে যাচ্ছে করে নগদ ক্রেডিট, এভাবে বলি না, ডেবিট ক্রেডিট। জি স্যার। তাহলে আমরাও কি বলতে পারি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর একদম মেইন স্টেপটা হচ্ছে ডেবিট ক্রেডিট, এটা বলতে পারি না?
জি স্যার। ঠিক সেম ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান যেটা আমরা বলছি ওটার ক্ষেত্রে আমার প্রতিষ্ঠান যখন উৎপাদনে যাচ্ছে তখন কোন কোন খাতে খরচ করছে ওগুলোই হচ্ছে আমার জন্য একদম মূল বিষয়। অর্থাৎ আমার প্রতিষ্ঠান যদি আমার কাঁচামালের জন্য খরচ করে তাহলে কাঁচামাল সম্পর্কে আমার জানতে হবে, কাঁচামালটা আমার মূল বিষয় বা এটাই বেসিক পয়েন্ট বা এটাই কোর পয়েন্ট বা এটাই প্রিন্সিপাল পয়েন্ট। দেন আমার যত কাজ এই কাঁচামাল নিয়ে থাকবে। যদি আমরা এটা গার্মেন্টস এর ক্ষেত্রে চিন্তা করি, কাপড় কিভাবে কিনতেছে, কত টাকা দিয়ে কিনতেছে, কাদেরকে এখানে কোটেশনে আনা হলো, কোন কোন সাপ্লায়ার আমাদের সাথে এই কাজে ইনভলভ, তাদের সাথে আমাদের কথাবার্তা কি হয়েছে, তাদের সাথে চুক্তি কি হয়েছে, কত টাকা দিয়ে নিচ্ছি, তাদেরকে কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে, তারা কি পরিমাণ আমাকে প্রোডাক্ট দিচ্ছে, কোন কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে এবং কতদিন তাদের কারবারি বাট্টা, নগদ বাট্টা এমনগুলো কিরকম। তো তাদের সাথে কাজ করলে আমাদের কাঁচামালের কোয়ালিটিটা ধরে রাখতে পারছি কিনা, শুধু সস্তা দেখলে হবে না। সো এই ধরনের অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ হচ্ছে কাঁচামাল নিয়ে বা ম্যাটেরিয়াল নিয়ে। সো এখানে ম্যাটেরিয়ালটা হচ্ছে আমার জন্য কোর পয়েন্ট ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর জন্য। এখন বুঝাতে পারছি? হ্যালো একরাম, হ্যাঁ জি স্যার বুঝছি। রেসপন্স করিও তাড়াতাড়ি, কারণ আমার এখানে প্রতিটা সেকেন্ড গোল্ডের মতো। আচ্ছা, আপনার কথাগুলো বেজে বেজে আসতেছে যে। আচ্ছা, কি এখনো বেজে বেজে আসতেছে? কেমন পসিবল? আমার এখান থেকে ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে, তাহলে এক্সেলে ফিরে আসি। আমরা এক্সেলের মাধ্যমে কিন্তু এই রিপোর্ট গুলো জেনারেট করতে পারবো। আমরা এক্সেলের চেয়েও আপডেট কিছু জিনিস শিখবো, ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। কিন্তু আমরা যখন ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার আমাদের হাতে ছিল না, তখন কিন্তু এক্সেলে আমাদের মাইক্রোসফট কোম্পানির এই এক্সেলে কিন্তু আমার ভরসা ছিল। আমরা সাধারণত ল্যাপটপ কিনি, আমাদের কাজ করতে হবে এক্সেলের মধ্যে, গান শোনার জন্য না, মুভি দেখার জন্য না। কেন বলছি সবাই ল্যাপটপ কিনবা? সো এন্টারটেইনটা আছে, এন্টারটেইন যখন তুমি অতিরিক্ত পরিমাণে টায়ার্ড হয়ে যাবে তখন হয়তো একটু গান টান শুনবা, বাট তোমার মেইন কাজটা থাকবে এই এক্সেলের উপরেই। কতটুকু পর্যন্ত তুমি দখল নিতে পারতেছো ওটাই তোমার মেইন কাজ, প্লাস হচ্ছে আমাদের অন্যান্য কাজগুলো। সো ওটার উপর সবসময় যাতে ফোকাস থাকে। আর কেউ যদি এখানে যাদের ল্যাপটপ আছে কেউ যদি এক্সেলে এন্টার করতে না জানো, সেক্ষেত্রে তারা কিভাবে, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা, আমার ল্যাপটপ আছে, দেখা দিলে ভালো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমার এই মানে স্ক্রিন বলতে কি একদম ডেস্কটপটাই দেখতে পাচ্ছ না? এখন স্লাইড তো না? হ্যাঁ, না না। হ্যাঁ ওকে, তাহলে আমরা মাউসের মধ্যে ক্লিক করলেই এখানে কিন্তু দুটো অপশন থাকে, একটা হচ্ছে লেফট, একটা রাইট। আমরা রাইট বাটনে যখন ক্লিক করি তখন নিউ একটা অপশন দেখতে পাই। এই নিউতে গিয়ে এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের কম্পিউটারে একটা এক্সেল শিট ক্রিয়েট হয়ে যায়। সেটা আমরা সবাই জানি। ধরো এটাকে আমি একটা 1 দিলাম, 1 নামে সেভ করলাম। দেন এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এক্সেল শিটের মধ্যে কিন্তু এন্টার করলাম। বুঝতে পারছি? সো যারা এক্সেল ওপেন করতে জানো না, হ্যালো শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যারা এক্সেল ওপেন করতে জানো না তারা কিন্তু এভাবে করে এক্সেল, আমার এই ভিডিও যেটা রেকর্ড হচ্ছে এটা দেখেই তোমরা এক্সেল ওপেন করার কাজটা শিখে নিবা। কোথা থেকে কি করবা এটা আমি এখানে বলেছি। এখানে তোমরা এটার পরবর্তীতে এটা এখানে যতবার এখানে ক্লিক করবা ততবার এটা সেভ হতে থাকবে। আর ফাইলে গিয়ে তোমরা চাইলে এটার নাম চেঞ্জ করো, এটাকে সেভ করতে পারো। ধরো আমি এখানে সেভ এস দিয়ে এটার নাম চেঞ্জ করে বা ওখানেও রিনেমের মধ্যে চেঞ্জ করে আমরা এটাকে সেভ করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের স্লাইডের মধ্যে ফিরে যাই। আমরা ছিলাম কোথায়, কিভাবে আমরা এক্সেলের রিপোর্টটা রেডি করব। দেন এটা ছিল কি ডিরেক্ট ম্যাটেরিয়াল সেলস এন্ড ভলিউম অ্যানালাইসিস। যখন আমরা ফাইনান্সিয়াল কোনো কিছু নিয়ে কাজ করব তখন অবশ্যই আমাদের প্রফিট এন্ড লস রিপোর্টটা শো করতে হবে, তারপর আমাদের ব্যালেন্স শিট রিপোর্টটা শো করতে হবে, তারপর ফিক্সড অ্যাসেট রোল ফরওয়ার্ড এটাও শো করতে হবে। অর্থাৎ একটা ফিক্সড অ্যাসেট নিয়ে আমাদের একটা রিপোর্ট রেডি করতে হবে। দেন রেডি করতে হবে ফাইনান্সিয়াল লায়াবিলিটিস নিয়ে। এটা অনেকটা একটা কোম্পানির অডিট রিপোর্টে যে যে এলিমেন্ট গুলো থাকে, অডিট রিপোর্টের এলিমেন্ট গুলোর মধ্যে অনেকগুলো এলিমেন্টের মধ্যে মেইন এলিমেন্ট গুলো হচ্ছে এগুলো। যে প্রফিট এন্ড লসের একটা রিপোর্ট থাকে, একটা কোম্পানি সারা বছর তার প্রফিট লস কি হয়েছে, তারপর তার সাথে ব্যালেন্স শিটের একটা অপশন থাকে, তারপর তার সাথে ফিক্সড অ্যাসেটের একটা অপশন থাকে, ক্যাশ ফ্লোর একটা অপশন থাকে। আমি ক্যাশ ফ্লোটা যদিও এখানে আনিনি। আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস এর অপশন থাকে।
আরেকটু যদি খেয়াল করি, আমরা যদি আরেকটু ডিটেলসে যাই, তাহলে এগুলো করা তো সোজা, জাস্ট নাম্বারটা বসাই দিব না, এগুলো কিন্তু আপডেট হয়ে হয়ে এসেছে। এবং এখানে যে আমরা তোমরা দেখতে পাচ্ছ কিনা, আচ্ছা আমি একটু ভলিউমটা বড় করি, যদিও ব্লার হয়ে যাচ্ছে। এখানের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, দেখো ভলিউম দেখাচ্ছে 2015 সালের ওর ভলিউম ছিল 928, ঠিক আছে। এটা আবার এখানে কিন্তু 3টা শূন্য দিয়ে গুণ হবে। সো 928 3টা শূন্য মানে হচ্ছে ওভারঅল সবগুলোতে 3টে শূন্য আছে। আবার 16তে দেখা যাচ্ছে 988, অর্থাৎ 988 হচ্ছে 2016-এ, 928 হচ্ছে 2015-এ। তাহলে দেখা যাচ্ছে কি 15-এর চেয়ে ওর ভলিউম অতিরিক্ত, মানে আরো অনেক বেশি উৎপাদন করতে পারছে 16-তে। হ্যাঁ 88। তারপরে এটার আবার আমরা পাশে কি করতেছি দেখো, ভেরিয়েন্স করতেছি, কত বেশি উৎপাদন করতে পারছে, 15 থেকে 16-তে কত করছে এবং এটা কত পার্সেন্ট বেশি। তাহলে এইসব অ্যানালাইসিসও কিন্তু আমরা এক্সেল এর মধ্যে শো করতে পারি। গ্রস সেল, তাদের মানে কি পোর্টফোলিও তো এখানে আসে নাই। পোর্টফোলিও মানে দাদা হচ্ছে, ভলিউম মানে ভলিউম মানে হচ্ছে এখানে তুমি যেটা উৎপাদন করতেছো ওটা, ঠিক আছে, বা সেলিং এ যেটা রাখতেছো, সেলস প্রাইসটাই, মানে কত ভলিউম সেলস করতেছো। ভলিউম মানে উৎপাদনের সংখ্যা, এখানে মানে সরি সংখ্যাটাকে টাকায় ডাইভার্ট করছে। একটা ইউনিট, আরেকটা হচ্ছে তোমার প্রাইস, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি Okay. এবার। তাহলে দেখো পোর্টফোলিওর কথা কে জানি বললো, পোর্টফোলিও একদিকে বলা যায় একদিকে বলা যায় না। এটা হচ্ছে কি, ধরো এখানে 15-16 দুটো বছরের হিসাব দেখাচ্ছে, তার মানে এটা বলতে পারি আমরা পোর্টফোলিও। পোর্টফোলিও মানে হচ্ছে যখন আমরা 3-4টা বছরের হিসাবকে একসাথে দেখি, বা 3-4টা ইনকাম সোর্সকে যখন একসাথে করে ইনভেস্ট করি, এটা সাধারণত আমরা শেয়ার ইনভেস্টিং এর ক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজমেন্টটা সবসময় ইউজ করে থাকি কথাটা। এখানেও আমরা এটাকে বলতে পারি, তবে অতটুকু এটা এফেক্ট ফেলে না এখানে। সো এখানে আমরা ভেরিয়েন্সটা দেখতেছি, কত বেশি আমরা উৎপাদন করেছি, কত পার্সেন্ট বেশি উৎপাদন করেছি। সো এই জিনিসগুলো আমরা জানতে পারবো, এবং এগুলো আমরা দিন শেষে এক্সেলে, যখন আমরা অ্যাডভান্স এক্সেলে কাজ পর্যন্ত জানবো, দিন শেষে আমরা এই জিনিসগুলো কিভাবে বের করতে হয়, এই বিষয়গুলো কিভাবে আনতে হয়, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে শিখবো। সো আমি লাস্ট পেজটাকে একদম ফার্স্টে নিয়ে আসছি, যাতে আমরা এখান থেকে আউটপুট কি পাচ্ছি এটা যাতে আমরা জানতে পারি। কারো কোনো কোশ্চেন আছে এই পেজটা নিয়ে? আরো কিছু বিষয় আছে, ধরো মান্থের বিষয়টা আছে, ব্র্যান্ডের, ক্লায়েন্ট, এগুলো পিভট টেবলের কাজ, এগুলো ডিটেলসে দেখলে বুঝবা, সেজন্য আমি এগুলো আলোচনা করছি না। কেপিআই কি, গ্রস প্রফিট কি, এফডিএম, এগুলো হচ্ছে ফাইন্যান্সের। আমরা নর্মাল কথাবার্তা হচ্ছে যখন আচ্ছা একটু ইজিতে যাই, যেমন আমরা প্রফিট এন্ড লস, যখন আমরা নর্মালি সবাই 9-10 থেকে শিখে আসছি যে লাভ ক্ষতির যেই বিবরণী, আয় বিবরণী যেটা আমাকে প্রিপেয়ার করতে হয়, সেটা আমরা এখানে 3টা বছরকে অ্যানালাইসিস করার জন্য বা ভেরিয়েন্স বের করার জন্য, আসলে আমার প্রতিষ্ঠান ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে এটা দেখার জন্য আমরা এই ভলিউমটা বা এই চার্টটা রেডি করে থাকি। হ্যাঁ, সো এটা হলো এক্সেলের মধ্যে করা যায়। এখানে দেখো 14 থেকে একদম 21 পর্যন্ত, কিন্তু দেখা যাচ্ছে কি 17 থেকে ফোরকাস্টিং। ফোরকাস্টিং মানে হচ্ছে কি, আমার এটা রিপোর্টটা রেডি করতেছে 16-র জন্য, কিন্তু আমার 17, 18, 19, 20, 21-এ কিভাবে আমার প্রতিষ্ঠানটা রান হবে সেটা আমি একটা ধারণা এই রিপোর্ট থেকে দিচ্ছি। যদি আমার প্রতিষ্ঠান এভাবে চলতে থাকে, তাহলে আমার প্রতিষ্ঠানের রেভিনিউ দিন দিন কি পরিমাণ বাড়বে, এবং 2021 সালে গিয়ে আমার রেভিনিউ কত হবে, সেটা কিন্তু আমি এক্সেলের মধ্যে শো করতে পারি, যদি আমি এক্সেলে প্রপার ভাবে পিএনএল এর কাজগুলো করতে পারি। কথাগুলো বুঝতেছো? দাদা ওকে জি ভাইয়া। ওকে, আচ্ছা দাদা ওয়ার্স্ট কেস এটা কি? কোনটা? ইয়েলো কালার লেখাটা ওয়ার্স্ট কেস। পোস্ট কেস, এটা হচ্ছে কেস অ্যানালাইসিস করছে ওরা। দেখো এই বছরগুলোর একটা, এগুলো এগুলো ডিটেলসে বলতে হবে, এগুলো এক কথাই বলে শেষ করা যাবে না। আচ্ছা এগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসগুলোতে থাকবে, যদি আমার কোনো জায়গায় স্কিপ হয়ে যায় আমাকে মনে করাই দিবা যে প্রথম ক্লাসে যে ও স্পেস দেখছিলাম এটা একটু আলোচনা করেন। আচ্ছা ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট হচ্ছে কি, দেখো এখানেও ওরা 31 ডিসেম্বর 14 থেকে 21 পর্যন্ত এনেছে। এটা ফোরকাস্টিং, অলওয়েজ বলতেছি, মানে এটা মিল রেখে, এখানে সবকিছুর মধ্যে একটা কনসিস্টেন্ট বিষয় থাকতে হবে। তোমার এখানে যেরকম যে যত সালে রিপোর্ট রেডি করছো পিএনএল এ, ঠিক সেম ব্যালেন্স শিটের মধ্যে অত বছর তোমাকে আনতে হবে। সো এখানে ট্রেড রিসিভেবল দেখাচ্ছে, ইনভেন্টরি দেখাচ্ছে, আমরা এগুলো সব চিনি। প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এটা হচ্ছে আমরা বাংলাতে
মেশিন ইকুইপমেন্টের এটা সরঞ্জাম, মেবি যন্ত্রপাতি সরঞ্জামের যে বিষয়টা থাকে ওটাই হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, দেন ক্যাশ, আদার অ্যাসেটস। এগুলো হচ্ছে সবগুলো শো করতেছে 14 সালে কিরকম ছিল, 15 সালে কি। এগুলো কিন্তু তোমরা মনে করিও না যে সবগুলো একটা একটা এন্ট্রি দিছে, এগুলোতে সবগুলোতে কন্ডিশন ইউজ করছে। যে কোনো একটা বছর হয়তো তার কাছে 3 বছরের রিপোর্ট আছে, বাট পরের 5 বছরের কোনো রিপোর্ট নাই, কিন্তু 3 বছরের উপর রিপোর্টের উপর ডিপেন্ড করে সে পরের 5 বছরের রিপোর্টটা এক্সেলের মাধ্যমে ফোরকাস্টিং করতেছে। আর এগুলো যদি আমার কাছে সবগুলো রিপোর্ট থাকতোই তাহলে আমি এক্সেলে কাজটা করে লাভ কি, এটা তো আমি টাইপ করে দিলেও পারতাম না। এখানে ক্যালকুলেশন হচ্ছে, আমরা একটা ক্যালকুলেশন এই স্লাইডের শেষের দিকে করে দেখব। জাস্ট আমরা এক্সেল থেকে কি শিখতে পারবো ওই জিনিসটাই তোমাদেরকে জানাচ্ছি যে এক্সেলের ইম্পর্টেন্সটা কোথায়। আগে মানুষ হাতে কলমে বা এই রোল টেনে, রুলার, পেন্সিল, কলম, রাবার, এগুলো ছিল মানুষের অ্যাকাউন্টিং এর সরঞ্জাম, অর্থাৎ এগুলো আমাদের অ্যাকাউন্টেন্টের অস্ত্র ছিল। এখন সিনারিও চেঞ্জ, কলাম খাতা নাই, পেন্সিলও নাই, কলমও নাই, থাকলেও এটা হচ্ছে শর্ট নোট লেখার জন্য আছে। কিন্তু সবার সামনে একটা ডেস্কটপের ড্যাশবোর্ড অথবা একটা ল্যাপটপ পিসি তোমার সবার কে প্রতিটা অ্যাকাউন্টেন্টকে কোম্পানি প্রোভাইড করে। তো তোমাকে একটা পিসি দিলো, মানে তোমাকে ধরো একটা ল্যাপটপ দিলো, ল্যাপটপ দেওয়ার পরে তুমি এক্সেল ওপেন করলা, বাট তুমি জানো না তোমার এক্সেলের মধ্যে তুমি কিভাবে এন্ট্রি দিবা, ট্রানজাকশন গুলো রেকর্ড করবা। তাহলে এটা আসলেই ওই যে বললাম একটা এমব্রেসিং সিচুয়েশন তখন ক্রিয়েট হয় যে আমি জানি না, আমাকে শিখাই দেন। এখন তোমার সিনিয়র থাকলে, তোমার সিনিয়র অ্যাকাউন্টেন্ট আছে, উনি তোমাকে শেখাবে, মানে তোমাকে ওভাবেই রিক্রুট করা হয়েছে, তুমি অ্যাজ এ ট্রেনি হিসেবে ওখানে জয়েন করছো। কিন্তু তুমি এমন একটা প্রতিষ্ঠানে গেলে শুধু অ্যাকাউন্টেন্ট একজন এবং ওটা তুমি, তো তোমাকে এক্ষেত্রে কে শিখাবে? তোমাকে তখন ঝাড়ি শুনতে হবে এবং খুব এমব্রেসিং সিচুয়েশন ফেস করতে হবে। আবার মেইলে শো করছো তুমি এক্সপার্ট ইন এক্সেল অ্যাডভান্স, কিন্তু এখানে এসে এক্সেল এর মধ্যে তুমি তোমার অ্যাকাউন্টস এর কাজটা কিভাবে করতে হয় ওটা জানো না। এগুলো কিন্তু সবগুলো বাস্তব কথাবার্তা বলতেছি, এবং এগুলো কিন্তু আমিও ফেস করছি, কারণ আমার তো তার তোমার মতো, তোমাদের মতো কোনো রাহুল স্যার ছিল না যে মানে শিখাই পড়াই তারপর অফিসে পাঠাবে। ওই যে আমি ধরা যেটা খাইছি এটা থেকে রিয়েলাইজ হয়েছে যাতে তোমরা ধরাটা না খাও, তোমাদের যাতে এরকম কোনো একটা পরিস্থিতি পড়তে না হয়, সেজন্যই তোমাদের বারবার রিকোয়েস্ট করি যে ক্লাসগুলো করো, এগুলো করলে অ্যাটলিস্ট শুনো, কিছু না বুঝো, তবু তোমার এই জিনিসগুলো মাথায় যদি একবার ঢুকে, তুমি তোমার পরবর্তী জবে যাওয়ার আগে হলো তুমি এগুলো ট্রাই করবা, ট্রাই করে দেন তুমি জবে যাওয়া, বা জবে কোন কোন পজিশনে এনভায়রনমেন্ট তোমাকে ফেস করতে হয় এগুলো সম্পর্কে তোমার মাথায় থাকবে। অ্যাটলিস্ট তোমার জব হওয়ার পরও যদি 1 সপ্তাহ টাইম পাও, তখন হলো তুমি ঘরে বসে এগুলো প্র্যাকটিস করে দেন একটু চালাই নিতে পারো মতো করে, গিয়ে একদম শূন্য হাতে তোমাকে জবে জয়েন করতে হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে ফিক্সড অ্যাসেট রোল ফরওয়ার্ড। ফিক্সড অ্যাসেট সম্পর্কে জানতে চাই প্রতিষ্ঠান, এবং এটা যে কোনো সময় জানতে চাইবে। এটা খুব ইজি একটা বিষয় এবং এগুলো নিয়ে আমরা প্রচুর কাজ করেছি 9-10 থেকে শুরু করে। ফিক্সড অ্যাসেট মিন্স হচ্ছে যন্ত্রপাতি কিনলে এগুলোর ডেপ্রিসিয়েশন কিভাবে বের করতে হয়, কি করতে হয়। এখানে হয়তো তোমরা এগুলো দেখে কিছু বুঝতেছো না, বাট তোমরা যখন এক্সেলের শিট গুলো করবো আমরা, যেহেতু এটা ফাইন্যান্স রিলেটেড থাকবে, সো ওখানে তোমাদের ক্ষেত্রে এগুলো অনেক বেশি ইজি হবে বোঝার ক্ষেত্রে। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস, এটাকে আলাদা করে দেখানোর কারণ হচ্ছে আমার অ্যাসেট কি পরিমাণ আছে, আমার লাইবিলিটি পরিমাণ কি পরিমাণ আছে, এটা কোম্পানি জানতে চাই। এগুলো বড় বড় তোমার যে কনফারেন্স হয়, ওই কনফারেন্সের মধ্যে একজন অ্যাকাউন্টেন্ট যিনি থাকেন বা কয়েকজন অ্যাকাউন্টেন্ট থাকলে ওরা এগুলোকে রিপ্রেজেন্ট করে, কিভাবে লাইবিলিটি কমতেছে, কিভাবে লাইবিলিটি বাড়তেছে, বা কিভাবে লাইবিলিটি পজিশনটা কি বর্তমানে। সো এগুলো নিয়ে অনেক ডিটেলস কথাবার্তা হয়। তাহলে আমরা জাস্ট বুঝতে পারলাম কি, আমরা যদি এক্সেলটা জানি তাহলে আমরা একটা কোম্পানির হিসাব রেডি করতে পারবো, শুধুমাত্র হিসাব না, কোম্পানির হিসাবের ফোরকাস্টিংও করতে পারবো যে আগামী 5 বছরে আমাদের কোম্পানি কোন সিচুয়েশনে গিয়ে দাঁড়াচ্ছে, ভালোর দিকে না খারাপের দিকে। তারপর হচ্ছে প্রতিটা বিষয়ে আমরা আমাদের ইকুয়েশন গুলো অ্যানালাইসিস করে ডিসিশন মেক করার ক্ষেত্রে কোম্পানিকে হেল্প করতে পারবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেন আসা যাক নেক্সট স্লাইডে। সেটা হচ্ছে কি, আমরা একটা রিয়েল এক্সাম্পল নিয়ে আজকে এক্সেলের স্যার কারিশমা। বাঁচতেছে না তাই আবার বাইরে ঢুকছি যে। আচ্ছা, এখন ঠিক সমস্যা আছে? নাই, সমস্যা নাই, ঠিক আছে। এইভাবে যদি কথা বেঁচে যায় তাহলে কিন্তু আবার একটু ইয়া করবা, দেখবা যে মানে আরেকবার ঢুকলে নেটটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এখন ঠিক আছে। ওকে, দেন হচ্ছে কি বাইং এ হাউস। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা এক্সেলে একটা কারিশমা দেখবো, মানে ছোটখাটো, যে আমরা এক্সেলের মাধ্যমে কিভাবে খাতা কলম না নিয়ে, গণিতের স্টুডেন্ট না হয়েও বা গণিতে কাঁচা হলেও
কোনো সমস্যা হবে না, ঠিক আছে, যদি মাত্র আমরা এক্সেল ইউজটা জানি। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে কি, বাইং এ হাউস, তুমি একটা হাউস বাই করতে গেছো, সেক্ষেত্রে তোমাকে একটা মর্টগেজ লোন দিচ্ছে ব্যাংকে, বা যে কোনো একটা মর্টগেজ লোন যারা প্রোভাইড করে ওরকম আইডিএলসি লাইক ওই টাইপের কোন একটা প্রতিষ্ঠান তোমাকে লোন দিচ্ছে। হ্যাঁ, তো ও বলতেছে কি মর্টগেজ লোন দিবে 30 লাখ টাকা, লোনের ডিউরেশন হচ্ছে 20 বছর, অর্থাৎ কি আমরা লোনটা 20 বছরে পরিশোধ করতে পারবো, যেটার অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। এখন তোমার কিন্তু তোমাকে মর্টগেজের যে মর্টগেজ লোন যেটা নিচ্ছ ওটা পরিশোধ করতে হবে প্রতি মাসে। তাহলে এখানে কিন্তু ওভারঅল মাসের কোনো কথাবার্তা নাই, সব মিলিয়ে আমরা যেটা দেখতেছি সেখানে হচ্ছে কি একটা মর্টগেজ লোন পাচ্ছ যেটা ডিউরেশন 20 বছর এবং এটার অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। কথাটা বুঝাতে পারছি? এখন তোমার যেটা দরকার সেটা হচ্ছে প্রতি মাসে কত টাকা করে এই লোনের এগেইনস্টে তোমাকে পে করতে হবে, সেটা কিন্তু আমরা এক্সেল এর মাধ্যমে খুব সহজেই জানতে পারি। আচ্ছা, তাহলে আমরা সরাসরি এক্সেলে চলে যাই। এটার আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। ও 10 মিনিট সময় আছে। আচ্ছা, এটার একটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। এগুলো আমরা এই কাজটাই আমরা মূলত এখন এক্সেলের মধ্যে লাইভে দেখব। আচ্ছা, আমার যেটা লাগতেছে সেটা হচ্ছে কি মান্থলি মর্টগেজ পেমেন্ট। এটা কিছুই না, এটা আচ্ছা অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে মানে আমরা স্প্রেডশিট বলতে এক্সেলটা কিন্তু এক্সেলটাকেই এক্সেল আরেক নামে কিন্তু স্প্রেডশিট বা এক্সেলটাই হচ্ছে স্প্রেডশিটের ফর্মুলা সবগুলো ইউজ হয় আর কি। তোমরা কি স্প্রেডশিট শব্দটার সাথে পরিচিত? যেহেতু আইসিটি পড়ে আসছো, স্প্রেডশিট শব্দটা আইসিটিতে অনেকবার শুনেছো, ঠিক আছে? স্প্রেডশিট মানে হচ্ছে যেখানে সম্ভবত হিসাব নিকাশ করা হয় এবং যেখানে মাধ্যমে তুমি রিপোর্ট প্রিপেয়ার করতে পারবে, এবং এটা মাইক্রোসফটের ক্ষেত্রে এক্সেল হিসেবে পরিচিত। তো স্প্রেডশিট সাধারণত দেখা যায় কি এরকম রো কলাম থাকে, হ্যাঁ, একটা একটা সেল থাকে, এগুলোকে সেল বলে একটা একটা। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটা পেজের মতো করে ফেলতে পারি জাস্ট কালার দিয়ে, আর কিছুই না। এখানে আমি হোয়াইট কালারটা ইউজ করলে সেটা কি হয়ে যাবে, একটা মনে হবে একটা পুরোটা একটা পেজ, কিন্তু না, এখানের মধ্যে সেলগুলো আছে বাট কালারের জন্য সেলটা দেখা যাচ্ছে না। ঠিক আমি এরকম করে জাস্ট আমি একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি, এই সেলগুলোকে হাইড করে জাস্ট এখানে ক্লিক করলেই পুরোটা কপি হয়ে যাবে। দেন আমি এখানে হোয়াইট ইউজ করলে, হোয়াইট কালার ইউজ করলে হোয়াইট হয়ে যাবে। তারপর আসো, দেন হচ্ছে কি প্রথমে আমরা যেটা বের করতে চাচ্ছি, যেটা আমরা স্লাইডের মধ্যে দেখেছি, স্লাইডে হচ্ছে কি আমাকে বাইং এ হাউস বাই করতে গেলে আমাকে পার মান্থ কত টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, সো এটার জন্যই আমরা এক্সেলের সাহায্য নিচ্ছি। আমাদের মূল অপশনটা হচ্ছে এই মান্থলি মর্টগেজ পেমেন্ট, কত টাকা পেমেন্ট করতে হবে, এটা আমরা কিভাবে এক্সেলের মাধ্যমে বের করব। প্রথম কথা হচ্ছে আমরা কত পাচ্ছি, হাউসটার জন্য 30 লাখ টাকা, এটার অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত ছিল, 5%, এবং এটার জন্য আমরা 3 লাখ না 30 লাখ না, একক দশক শতক হাজার 3 লাখ। আচ্ছা 3 লাখ ছিল ওখানে, ওখানে 3 লাখ ছিল। আচ্ছা 3 লাখ, হ্যাঁ, 3 লাখ। সরি ওকে। তাহলে 3 লাখ পাচ্ছি। 3 লাখের মধ্যে আমি ডিউরেশন পাচ্ছি 20 ইয়ার্স এর, আর অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে কত, 5%। ঠিক আছে, তাহলে এটাকে আমরা মান্থলিতে আনবো। মান্থলিতে কিভাবে আনবো, জাস্ট এই ডি4 মানে কি, দেখো আমরা যে সেলে থাকবো ওই সেলটা এখানে শো করবে, আমরা ডি4 এ আছি এখন। ডি4 কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, এটা ফাংশন বারে দেখাবে, এটা হচ্ছে ফাংশন বার, ঠিক আছে? এখানে তুমি যা লিখবা, এখানে যা করেছো এটা এখানে দেখাচ্ছে। এটা যদি আমরা ফাংশন করি, ফাংশন কিভাবে করছি বলো তো, জাস্ট এখানে একটা সমান চিহ্ন দিছি, সমান চিহ্ন দিয়ে এটা লিখে দেন এটাকে ভাগ দিয়ে 12 দিয়ে ভাগ দিছি, এটাই জাস্ট, এটাকে আমরা ওখানে শো করছি। তাহলে আমরা এই অপশনটা পেয়েছি। হ্যাঁ, ডি4 কে 12 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ করলে আমরা পার্সেন্টেজটা মান্থলিতে এনেছি। দেন হচ্ছে লোন ডিউরেশন যেটা 20 ইয়ার্স এর, সেটাকে আমরা নাম্বার অফ পিরিয়ডস এর মধ্যে নিয়ে আসছি। তাহলে দেখো এটাকে যদি 12 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা টোটাল কতটা পেমেন্টের জন্য পাচ্ছি, কতটা সময় পাচ্ছি, সেটার পিরিয়ডটা বের হবে। নাম্বার অফ পিরিয়ড বের হচ্ছে 240। এতটুকুর মধ্যে কারো সমস্যা আছে, বুঝো না এরকম কেউ আছে? ভাইয়া ভাগ দিয়ে না গুণ দিয়ে, 20 দিয়ে 12 সরি, গুণ হ্যাঁ দিছেন না? এটা গুণ দিছি, সরি। আর এখানে হচ্ছে কি ভাগ দাদা। দিছি। হ্যাঁ বলো। প্রসেসটা আর একটু রিপিট কর না। আচ্ছা, আমার মর্টগেজের ইয়াটা পেয়েছিলাম অ্যামাউন্টটা 3 লাখ, দেন হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 5%, আর লোন ডিউরেশন হচ্ছে 20 ইয়ার্স। ঠিক আছে,
যেটা আমরা কোশ্চেন থেকে পেয়েছি, আমরা যেটা বের করতেছি সেটা হচ্ছে মান্থলি মর্টগেজ পেমেন্ট, রাইট? হ্যাঁ দাদা। তাহলে আমাকে মান্থলি যেহেতু সবগুলো মাসের মধ্যে নিয়ে আসতে হবে না, বছর থেকে হিসাব সবগুলোকে, অ্যানুয়ালকে যদি আমরা অ্যানুয়ালি যেটা আছে সেটাকে যদি মান্থে আনি তাহলে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যখন কমের দিকে যাই তখন আমরা কি করি, ভাগে যাই। আবার এখানে লোন ডিউরেশন যেটা আছে সেটা আসলে টোটাল কতটা পিরিয়ড পাচ্ছি সেটা যদি, তাহলে আমাকে গুণ করতে হবে। আমি ভাগ বলেছিলাম ভুলে, এটা হবে এখানে আমাকে গুণ করতে হয়েছে, 20 কে 12 দিয়ে গুণ করলে আমরা নাম্বার অফ পিরিয়ড কত পাচ্ছি ওটা পাবো। বুঝতে পারছি? হ্যাঁ দাদা। ওকে, তাহলে এখন আমাকে এখানে আমি পেলাম আমার মান্থলি, এটাও পেলাম, তারপর নাম্বার অফ পিরিয়ড কে লোন ডিউরেশন ইয়ার থেকে পিরিয়ড নিয়ে আসলাম। দেন আমরা যখন এখানে হিসাব করতে যাব, ধরো আমি এখানেও যদি হিসাবটা করি, তাহলে এখানে ফাংশনে যাব, ফার্স্টে ফাংশনে গিয়ে উপরে যে লেখাটা আছে ওটা মুছে যদি আমরা এখানে পেমেন্ট লিখি, ফার্স্টে যদি আমরা এখানে একটা পেমেন্ট লিখলাম, পেমেন্ট লিখলে আমাকে এবারটা শো করবে। এটা আগে থেকে কেন আছে, কারণ আমার স্ক্রিনে কাজ করতেছি বলে। তাহলে এখান থেকে আমরা পিএমটি মানে বুঝে নিব আমরা পেমেন্ট নিয়ে কাজ করতেছি। তাহলে পিএমটি তে আমরা যদি ক্লিক করি, নিচে একটা লেখা আসবে, ক্যালকুলেটস দ্য পেমেন্ট ফর এ লোন বেসড অন কনস্ট্যান্ট পেমেন্টস এন্ড এ কনস্ট্যান্ট ইন্টারেস্ট রেট। কনস্ট্যান্ট মানে হচ্ছে এখানে স্থির যেটা পেমেন্ট, কত টাকা পেমেন্ট করতে হবে এবং কত টাকা ইন্টারেস্ট রেট, এগুলো নিয়ে আমরা এখানে কাজ করতেছি। সো পিএমটি আমরা ক্লিক করব, ওকে দিব। তাহলে আমার পিএমটির বের করার জন্য যে অপশনগুলো লাগবে ওগুলো ক্লিক করলে রেজাল্ট চলে আসবে। তাহলে আমার ফার্স্টে খুঁজতেছে কি রেট, ফার্স্টে রেট খুঁজতেছে না, তাহলে আমরা রেটটা নিলাম, ওকে দিলাম, সরি টাইম চলে যাচ্ছে, 4 মিনিট আছে। আচ্ছা ফার্স্ট আমরা রেটটা নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, এখানে হচ্ছে কত 240। প্রেজেন্ট ভ্যালু কোনটা, এটা না, প্রাইসটা, ওকে এটা নিলাম। তাহলে ফিউচার ভ্যালু টাইপ এগুলো কিছু লাগতেছে না, কারণ ওগুলো কোনো ইনফরমেশন আমার নাই। আমরা যদি ওকে ক্লিক করি তাহলে আমার মান্থলি মর্টগেজ পেমেন্টটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি যদি মান্থলি 1979 টাকা 87 পয়সা যদি পেমেন্ট করি, বা ডলারে যদি বলি 7987 $79.87 যদি আমরা পেমেন্ট করি, তাহলে আমার 20 বছরে এই 3 লাখ টাকা লোন পরিশোধ হয়ে যাবে। ক্লিয়ার? জাস্ট আমরা এখানে একটা ফাংশন ইউজ করে, পেমেন্ট ফাংশনটা ইউজ করে আমরা এটাকে সলভ করেছি। বুঝা গেছে? খুব দ্রুত রেসপন্স করো, 2 মিনিট সময় আছে। ওকে, জাস্ট এটা আমি দেখানোর জন্য দেখালাম যে কোন একটা, ধরো আমি কোম্পানিতে গিয়ে যদি মর্টগেজ নিতে যাই, সেক্ষেত্রে ওদের সাথে ওরা আমাকে জাস্ট বলবে যে কি আপনি 20 বছরের জন্য পাচ্ছেন 3 লাখ টাকা, 30 লাখ বলছি বারবার, তো 3 লাখ টাকা করে পাচ্ছেন 20 বছরের জন্য, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। তাহলে এখন তুমি ক্যালকুলেশন করে বের করবা যে আসলে তোমাকে পার মান্থ কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। সেটার জন্য তুমি এক্সেল এর হেল্প নিবা। এক্সেলে তুমি ফাংশন বার ইউজ করলে তোমাকে শো করবে অ্যাকচুয়ালি তুমি কত টাকা মান্থলি পেমেন্ট করতেছো। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এগুলো একটু বারবার ভিডিওগুলো দেখবা, কারণ এই ভিডিওগুলো তোমার জন্য অনেক বেশি জরুরি। কারণ আমরা যত দিন যাবে তত ডিপের দিকে যাব, তত স্ট্যান্ডার্ড কিছু জিনিস শিখবো। সো আমরা যদি ইনিশিয়ালি এইসব কথাবার্তাগুলো না বুঝি, তাহলে ওখানে কিন্তু আমাদের বুঝতে সমস্যা হবে। তখন আমাদেরকে যখন আমাকে কোশ্চেন করবা, তখন আমি বলবো যে তুমি প্রিভিয়াস ভিডিওটা দেখে আসো, ওটা দেখে যদি কিছু না বুঝো তাহলে আমাকে কোশ্চেন করিও। কারণ একটা জিনিস বারবার রিপিট করা কিন্তু আমাদের সময় নাই, 40 মিনিটের মধ্যে আমাকে একটা স্লাইড কমপ্লিট করতে হবে। সো তোমাকে ওরকম ফাস্ট হতে হবে। আচ্ছা, আমরা 1 মিনিট 14 সেকেন্ড পাচ্ছি, তো এর মধ্যে আমি তোমাদেরকে কিছু কথা বলি। 1 নাম্বার কথা হচ্ছে 7 দিন
7 দিনকে কিভাবে অপারেট করবা সেটার জন্য একটা রুটিন মেক করবা। আমি যতই রুটিন মেক করে দেই সেটা তোমাদের কোনো কাজে আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে পড়ালেখাকে ফার্স্টে প্রায়োরিটি দিবা, যে যে পড়ালেখাটা করতেছো। এই কারো স্পিকার অফ করো, আমার কথাগুলো রিপিট হচ্ছে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে তোমরা ফার্স্ট একাডেমিক পড়ালেখায় প্রায়োরিটি দিবা। সেকেন্ড বিষয় হচ্ছে ক্যারিয়ারকে ডেভেলপ করতে, যেহেতু আমাদের এই কর্মযোগ্য, সো এখানের ভিডিওগুলো প্রতিদিন একবার করে দেখবা। আমি এটা আগেও বলেছি, প্রতিদিন একবার করে যতটুক পারো 2 ঘন্টা সময় দিবা বা 1 ঘন্টা সময় দিবা। 1 ঘন্টার মধ্যে যতটুক পর্যন্ত শেষ করতে পারো ততটুক শেষ করবা। 1 ঘন্টা বলে তো মোটামুটি 50% শেষ হয়ে যাবে, তাহলে পরের দিন আবার 1 ঘন্টা দেখবা, পুরোটা ভিডিও কমপ্লিট হবে। এভাবে করে 6 দিন কাটালে মোটামুটি 3 বার রিভাইজ হবে, এগুলো রিভিউ করা হবে। সো নেক্সট ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। কেন বলছি, কারণ আমাদের এরপরে যে ক্লাসগুলো থাকবে সবগুলো ক্লাস হচ্ছে প্রিভিয়াস ক্লাসের সাথে রিলেটেড। সো সবাই আশা করবো ভিডিওগুলো দেখবা এবং তোমাদের সবার ভালো হোক। গুড নাইট, আল্লাহ হাফেজ, নমস্কার। কারো কিছু বলার থাকলে খুব আসসালামু আলাইকুম তাড়াতাড়ি ভাইয়া। বলো। কিছু বলার আছে? আমরা কি শেষ করতে পারি? নাই জি ভাইয়া, শেষ করেন। ওকে, তাহলে সবাই ভালো থেকো। হ্যাঁ, আর শুক্র